শুভ সকাল। জয়েন করে ফেলেন সবাই। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আজকে আমার এটা আটতম ক্লাস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ভ। গত ক্লাসে সিক থাকার কারণে আমি পুরো টপিক্সটা নিয়ে কথা বলতে পারি নাই। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ভটা পুরোপুরি শেষ করব। তা আপনারা জয়েন করেন যে যেখান থেকে আছেন। প্রথমতই আমি কমেন্ট একটু জেনে নিতে চাই যে আমাদের শব্দ ঠিক আছে কিনা, এবং আপনারা আমাকে এবং বোর্ডকে দেখতে পাচ্ছেন কিনা সেই ব্যাপারটা নিয়ে। অ্যান্ড আমার ভয়েস শুনলে মনে হচ্ছে যে আমি একটু কোল্ড অ্যাটাক্ট, একটু ঠান্ডা, এবং বেশ কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে একটু শীত পড়েছে এবং পড়বেও, শীত আরও পড়তে থাকবে। তো দেখি কে কে আমাদের সাথে জয়েন করেছেন। জান্নাতুন নাহার আমাদের সাথে আছেন, নাসিমা মুনতাহা আমাদের সাথে আছেন, খাদিজা রুনা আছেন, ফারজানা আক্তার আমাদের সাথে আছেন, অনিক হাসান আছেন, কামরুল ইসলাম, ইয়াসমিন জান্নাত সরি, আতিক আছেন আমাদের সাথে, তানভীরুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন, তানজিলা আমাদের সাথে জয়েন করেছেন, তাসনিম আরফিন, রিফা আমাদের সাথে জয়েন করেছেন। এই মোমেন্টে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সাথে 125+ জয়েন করেছেন। আমরা চাই যে সবাই এটা যেন দেখতে পায়। আপনারা একটা কাজ করেন, আপনাদের শেয়ার অপশনসে যে সবাই শেয়ার করে দেন প্লিজ, একেবারে সবাই শেয়ার করেন যেন কি করতে পারে, আরও অন্যান্য যারা আছে তারা সবাই যেন দেখতে পাবে। কারণ আজকে দেখেন লিখেছি গুচ্ছ পদ্ধতি নাও টেনশন, এটা নিয়ে কথা হবে আপনাদের সাথে। অনেকেই টেনশনে আছেন, অনেক প্রশ্নের উত্তর আপনাদের দেব আজকে। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এই যে সময়টায় আপনারা কিভাবে সামনের দিনগুলোকে আপনার পাস করবেন এবং কিভাবে প্রস্তুতিটাকে আরও সুন্দর করবেন সেই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ কথা হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন সোনিয়া টাঙ্গাইল থেকে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন আতিক কুমিল্লা থেকে, আফরোজ আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন লাবণী, নিসা ফরিদপুর থেকে জয়েন করেছেন আমাদের সাথে, মাহমুদ আমাদের সাথে জয়েন করেছেন কুমিল্লা থেকে, হোসাইন আমাদের সাথে জয়েন করেছেন রাজশাহী, গোপালগঞ্জ, খুলনা, যশোর এই জায়গাগুলি থেকে কারা জয়েন করেছেন তাদের নাম একটু দেখতে চাই। গাজীপুর থেকে জয়েন করেছেন আমাদের সাথে রিয়া, আরমান হোসাইন আমাদের সাথে জয়েন করেছেন, নীলফামারী থেকে আমাদের সাথে করেছেন, রংপুর থেকে জয়েন করেছেন, আমরা দেখতে পাচ্ছি নাটোর থেকে শাকিল খান আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন রবিউল, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে জয়েন করেছেন রিফা তারা। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকেই গুড মর্নিং জানাচ্ছি। অ্যান্ড আমাদের সাথে তামান্না ইসলাম জয়েন করেছেন সিং থেকে, আমাদের সাথে জয়েন করেছেন মৌমি খান, আমাদের সাথে জয়েন করেছেন খাদিজা রুনা। সবাই এই মোমেন্টে যারা যারা আমাদেরকে দেখছেন প্লিজ আপনারা আপনাদের শেয়ার অপশনসে যে ক্লাসটা শেয়ার করেন অথবা মেনশন করে দিন আপনাদের বন্ধুদের কাছে। অ্যান্ড আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এই টপিকস থেকে একটা না একটা প্রশ্ন হবে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ভার্বের কয়েকটা রূপ নিয়ে। আপনি একটু মেনশন করে দেন, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। প্রথমত আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলে ফেলি। তো আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় রাইট ফর্ম অফ ভার্বে যে জায়গাটা থেকে প্রশ্ন করেছিল সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এর পরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বের কোন ফর্ম হয়। তো এই ভার্বটার কোন ফর্ম হয়, আইএনজি যুক্ত ফর্ম হয়। তো এই জায়গা থেকে হয়তো বা আর প্রশ্ন আসবে না, কিন্তু লিখে দিয়েছিলাম গত ক্লাসে যে কয়েকটা ফ্রেজাল আছে। আমরা জানি যে টু যুক্ত যে শব্দগুলো রয়েছে স্বাভাবিকভাবে টু এর পরে হয় ভার্বের বেস ফর্ম, কিন্তু কিছু কিছু নোটা বেনি, কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন লুক ফরওয়ার্ড টু আছে, উইথ আ ভিউ টু, এটাও টু আছে কিন্তু এরপরেও হবে ভার্বের আইএনজি। এরপরে আছে অবজেক্ট টু, আছেন অ্যাডজাঙ্ক্ট টু, এরপরে আছে আমাদের গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম অ্যাকাস্টম টু। এই সবগুলো
পরে যে ভার্বটি আসে সেই ভার্বটা আইএনজি। তো এই যে যে চ্যাপ্টারটা, এই যে যে জায়গাটা আছে সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি 2019-এ প্রশ্ন করেছে। তার মধ্যে কোনটা থেকে প্রশ্ন করেছে? লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের কোন ফর্ম হয় সেটা নিয়ে প্রশ্ন হয়ে গেছে গত বছর। তো আমি একটু প্রশ্নটা আপনাদেরকে লিখে দিই, আপনারা একটু আমাকে কমেন্ট করেন, তাহলে বুঝবো যে মনোযোগটা কতটা ভালো আছে। প্রশ্নটা যেভাবে এসেছিল আমি ঠিক সেভাবেই প্রশ্নটা লিখে দিচ্ছি, আপনারা একটু আমাকে কমেন্ট করেন। প্রশ্নটা ছিল এরকম: আই এম লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। অপশনস এ তে ছিল সি, অপশনস বি তে ছিল সিন, অপশন সি তে ছিল স, অপশনস ডি তে ছিল সিং। সো স্বাভাবিকভাবে এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসা প্রশ্ন গত বছর, এবং স্বাভাবিকভাবে আমি জানি যে আপনারা এটা সবাই উত্তর পারবেন, কারণ নিচে লিখে দিয়েছি যে কি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, অ্যাডজাঙ্ক্ট টু অ্যান্ড অ্যাকাস্টম টু, এগুলোর পরে হয় ভার্বের কোন ফর্ম? আইএনজি যুক্ত ফর্ম। সুতরাং আমি সবার কাছ থেকে কমেন্টে সঠিক উত্তরটা চাই, যে প্রশ্নটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো সেটার উত্তর কি হবে। তো আপনারা একটু নজর দিবেন এই জায়গাগুলোর দিকে, এগুলো থেকে ঢাকাতে আসুক আর অন্য বিশ্ববিদ্যালয় আসুক, যে কোনো একটা জায়গায় এই জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে। উইথ এ ভিউ টু আছে, তারপর একটি ভার্বের ফর্ম, সেটাকে আপনি কি করবেন? সেটাকে আপনার কোন ফর্মে দিয়ে দিতে হবে? ভার্বাল নাউন বা জিরান যেটাকে আমরা বলি, সেই জিরান ফর্মে আপনাকে রাখতে হবে। মানে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। তো দেখতে চাই যে এই মোমেন্টে আমাদেরকে কমেন্ট করছেন তাসনিম আরফিন, আমাদের সাথে কমেন্ট করছেন মুর্শেদ, আছেন মেহেদি হাসান, আছেন কাজী সানজিদা, সৈয়দ কবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে জয়েন করেছেন সঠিক উত্তর দিয়ে শাকিল খান, আমাদের সাথে জুই আক্তার সঠিক উত্তর দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরমান হোসাইন শিমুল সঠিক উত্তর দিয়ে, আমাদের সাথে রাকিব হাওলাদার সঠিক উত্তর দিয়েছেন, তারিন ভুইয়া আমাদেরকে, যাদের সঠিক উত্তরের নামটা পড়ছি সেটা হলো এজন্য যে মনোযোগী আছেন কারা কারা, সেটা কি করার জন্য, একটু আইডেন্টিফাই করার জন্য যে কারা কারা মনোযোগী আছেন। এরপরে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন তাহমিনা আখতার, আমাদের সাথে জয়েন করেছেন এই মোমেন্টে সঠিক উত্তর দিয়ে ইরিন, আমাদের সাথে জয়েন করেছেন আরমান। তো গত বছরের যে প্রশ্নটা সেটার উত্তর আমরা সবাই জানছি যে কোনটা হবে? সিইং হবে, কারণ কি আছে? লুক ফরওয়ার্ড টু আছে, এরপরে ভার্বের কি ফর্ম হবে? আইএনজি যুক্ত ফর্ম হবে। তো এই জায়গা থেকে আমি ইম্পর্টেন্ট যেটা বলে দিচ্ছি, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, অ্যাডজাঙ্ক্ট টু, অ্যাকাস্টম টু, এরপরে আছে আরও কয়েকটা টু, সেটা গত ক্লাসে বলেছিলাম, গেট অথবা বিকাম, এরপরে যদি থাকে ইউজড টু, এরপরেও হয় ভার্বের কোন ফর্ম? আইএনজি যুক্ত ফর্ম। এখান থেকে প্রশ্ন অন্য বছর এসেছে, সো এটা খুব ইম্পর্টেন্ট। যদি ইউজড টু থাকে এবং তার আগে যদি বিকাম এবং গেট থাকে, তাহলেও পরবর্তী ভার্বটাকে কি করে দিতে হবে? আইএনজি যুক্ত ফর্ম করতে হবে। আরও আছে যেটা বি ভার্ব, আমরা জানি বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে যদি থাকে ইউজড টু, এই ইউজডটা কিন্তু থাকতেই হবে, ইউজড টু, তাহলেও হয়ে যাবে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। আর এই জায়গা থেকে যেটা একটু ডিফারেন্ট সেটা হলো, যদি শুধুমাত্র থাকে ইউজড টু, তাহলে হয় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, তাহলে হয় ভার্বের বেস ফর্ম। তো এটা একটু আলাদা, তো এটাকে একটু কি করে রাখলাম? আলাদা করে রাখলাম। এই যে নিচের যে কয়েকটা লিখেছি, এইগুলোর পরে হয় কোন ফর্ম? ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, মানে জিরান অথবা ভার্বাল নাউন। সো এই জায়গাটা থেকে যেহেতু গত বছর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সুতরাং এবছর আপনারা একটু যে ব্যাপারটা নিয়ে টেনশন করছেন, গুচ্ছ পদ্ধতি, গুচ্ছ নিয়ে কথা বলতে গেলে যে ব্যাপারটা প্রথমতই আসছে সেটা হলো, যারা শুধুমাত্র বিভাগ পরিবর্তন করতে চান, বিভাগ পরিবর্তন ছাড়া সবার জন্য কিন্তু, বিভাগ পরিবর্তন ব্যতীত সবার জন্য কিন্তু ব্যাপারটা কি হয়েছে? সুবিধার, মানে সবার জন্য ব্যাপারটা একটু সহজ হয়েছে। কিরকম সহজ হয়েছে? যেমন আপনি যদি খ ইউনিটে পরীক্ষা দিতে চান বিভাগ পরিবর্তনে, তাহলে খ ইউনিটের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার উপরে বেশি ফোকাস করা হয়েছে, এরপরে ইংরেজি 35 এবং আইসিটি 25। তো এটা কেন করা হলো সেটা স্যাররা আমাদের থেকে অনেক জ্ঞানী এবং তারা আমাদের থেকে অনেক বিজ্ঞ, তারা ভালো বুঝবেন।
এবং আমাদের ভিসি স্যার মিজানুর রহমান স্যার উনি যে ব্যাপারটা চেষ্টা করেছেন হয়তো বা প্রস্তাবনায়, সেটা হচ্ছে বাংলা আমরা ইন্টারে পড়েছি, আমরা ইংরেজিও ইন্টারমিডিয়েটে পড়েছি এবং আইসিটিও কিন্তু ইন্টারে পড়েছি। আমাদের যে ব্যাপারটা বাদ হয়ে গেছে সেটা হলো জেনারেল নলেজ, জিকে। তো আসলে জিকে তো ইন্টারমিডিয়েটে থাকে না, তো এটা হলো বি ইউনিট, যেটা গুচ্ছ পদ্ধতির, সেটার একটা প্রশ্ন প্যাটার্ন। তা আমরা দেখেন, আমরা আমাদের এই স্বপ্ন পূরণের প্ল্যাটফর্মে আমরা বাংলা শাহিন ভাইয়ের ক্লাস করছি। উনি অনেক ভালো ক্লাস নেন এবং উনি অনেক সুন্দর করে গ্রামার এবং এটা তো যে ব্যাপারটা নিয়ে ফোকাস করব আমি, সেটা হলো ইন্টারমিডিয়েটের ওপরে যেহেতু করা হয়েছে এবং এবছর যেহেতু 2020-এর ব্যাচটা যেহেতু একটু উইয়ার্ড ব্যাচ, উইয়ার্ড বলছে এই কারণে যে দেখেন অটোপাস এটার জন্য উইয়ার্ড না, অনেক ভালো স্টুডেন্ট এই ব্যাচে আছে, অনেক ভালো জায়গায় যাওয়ার মতো আছে, কিন্তু যেহেতু তারা কি পায়নি, মূল্যায়নের সুযোগটা পায়নি, পরীক্ষা দেওয়ার পরে যে সুযোগটা তাকে মূল্যায়ন বলা হয়। সেজন্য আমরা যে ব্যাপারটা স্যার একটু সহজ করে প্রশ্ন করতে পছন্দ করবেন এবং যে ব্যাপারটা থেকে প্রশ্ন করার চেষ্টা করবেন সেটা হলো কোনটা, মূল বই। তো 35 মার্কসের যে ইংরেজি রয়েছে সেটার উপরেই বিশেষ করে ফোকাস করা হবে, কোনটা, মূল বই। এবং আইসিটির যে ইন্টারমিডিয়েটের আপনাদের যে বইটা রয়েছে সেই মূল বইয়ের কোনো বিকল্পই নাই, সেই মূল বই, ঠিক আছে। তো এর উপর ভিত্তি করে আমাদের আমাদের যে 3টা প্রকাশনীর যে বই রয়েছে সেই বইটা আমরা আগে থেকেই চিন্তা করছিলাম যে এবছরের প্রশ্ন একটু সহজ হবে এবং এইচএসসি ইন্টারের বই থেকেই বেশিরভাগ প্রশ্ন হবে। এজন্য আমরা ইংরেজি যে বইটা সেটাও মূল বইয়ের উপর ফোকাস করে করা হয়েছে। আপনারা জানেন ইংরেজি বইটার নাম ইংলিশ পাওয়ার, বাংলা পাওয়ার, এই প্রত্যেকটা বইকেই কার উপর ভিত্তি করে করা হয়েছে, মূল বইয়ের উপর। সুতরাং টেনশন করার কিছু নাই, শুধুমাত্র জেনারেল নলেজ যেটা বাদ পড়ে গেছে সেই জায়গাটায় আপনি বাংলা এবং ইংরেজি এই 2টা বিষয়কে ফোকাস করলে আইসিটিতে একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে সবাই আইসিটি পড়ে, সায়েন্স আর্টস কমার্স, তো আইসিটি থেকে মূল বইয়ের যে প্রশ্নগুলি আপনারা জানেন যে আইসিটির কয়েকটা চ্যাপ্টার আছে, বায়োনারি চ্যাপ্টার আছে, কিছু ম্যাথ আছে, আইসিটির কিছু মানে যেটাকে বলা যেতে পারে ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ কিছু ইনফরমেশন, কম্পিউটারের ইতিহাস থেকে শুরু করে নিয়ে আইসিটির মানে যেটা টেকনোলজির যে একটা ইতিহাস সেটা থেকে কিছু প্রশ্ন এবং কিছু ম্যাথ। এই জায়গাটা সলভ করলেই কিন্তু আইসিটিতে আর খুব একটা ঝামেলা থাকে। যে কোনো স্টুডেন্ট আইসিটি পরীক্ষা দিলে 25-এর মধ্যে সে 10 মার্কস গ্যাদার করতে পারবে, যার ভালো প্রিপারেশন আছে আইসিটিতে সে 20 গ্যাদার করতে পারবে। ইংরেজি মূল বই এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলোর দিকে ফোকাস করলে সে ভালো করতে পারবে। তো এটার দিকে বলতে চাচ্ছি গুচ্ছ পদ্ধতিতে কোনো টেনশন বা যে ব্যাপারগুলো আমরা ভাবছি সেগুলো নিয়ে খুব একটা বেশি টেনশন করার খুব একটা দরকার নেই। আপনি শুধুমাত্র মূল বই ফোকাস করেন এবং রেকমেন্ডেশন বই হিসেবে আপনার পাওয়ার সিরিজের বইগুলো যেগুলো আছে, ইংলিশ পাওয়ার, বাংলা পাওয়ার, আইসিটি পাওয়ার, এই পাওয়ার সিরিজের বইগুলো আপনার ফলো করতে পারেন। যেহেতু এটা আমার প্রকাশনীর বই, সো আমি বলবো যে এটা ভালো হবে। এছাড়াও আপনার যে কোনো বই পড়তে পারেন, তবে মূল বইয়ের ওপরে বেশিরভাগ ফোকাস করতে হবে। কার জন্য? গুচ্ছ। এখন আসেন আমরা গুচ্ছ পদ্ধতির বাইরে চলে যাই। গুচ্ছ পদ্ধতির বাইরে কিভাবে যাব? দেখেন, গুচ্ছ পদ্ধতিতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে 9টি বিশ্ববিদ্যালয় আছে, কি বলেন তো? 9টি বিশ্ববিদ্যালয় আছে প্রযুক্তি, তাই না? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো 9টি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা জানি যে 9টি বিশ্ববিদ্যালয় সায়েন্সের স্টুডেন্টরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর বাকি যে 10টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো খুলনা ইসলামী ইউনিভার্সিটি। কিন্তু আমরা দেখেন স্বপ্ন যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের বড় হওয়া, সেটা কোনটা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা কি গুচ্ছ পদ্ধতিতে আছে? নেই। আপনাদের স্বপ্ন থাকে কোনটা? ঢাকার পরেই যে বিশ্ববিদ্যালয় সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটাও গুচ্ছ পদ্ধতিতে নেই। এর পরবর্তীতে আপনি যদি মনে করেন যে রেপুটেড ইউনিভার্সিটির মধ্যে কোনটা রয়েছে, আমরা সবাই জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে আর্মিদের একটা বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, মিরপুরে যেটা অবস্থিত। দেখেন এই বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু কিসে নেই? গুচ্ছ পদ্ধতির বাইরে আছে। তো একটা স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে না হলে, ঢাকায় না হলে জাহাঙ্গীরনগর, না হলে রাজশাহী, না হলে চট্টগ্রাম, না হলে ঢাকার মধ্যে থাকতে ইচ্ছা করলে আর্মি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো এই বিশ্ববিদ্যালয়কে যদি আপনি টার্গেট করে যদি পড়েন তাহলে আপনার এই গুচ্ছ পদ্ধতির কোনো প্রিপারেশন বাকি থাকে না। শুধুমাত্র ঝামেলাটা হলো যারা বিভাগ পরিবর্তন। তো বিভাগ পরিবর্তন থেকে আপনারা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিইউপি, এই 2টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেন, যারা 9 মাস বা তার অধিক সময় ধরে যারা কি করেছেন, যারা হচ্ছে
মানে মনে করছে যে আর সায়েন্স পড়বো না বা আমরা এখন আর্টসে চলে আসতে চাই, তারা এই দুইটাকে ফোকাস করে করেন, আপনাদের ইয়ে হবে। আর যদি মনে করেন যে আবার ব্যাক করে কেমিস্ট্রি ফিজিক্সে যেতে চাই, তাহলে আপনাদের গুচ্ছ পদ্ধতিতে ওই সায়েন্সের স্টুডেন্ট, কিছু স্টুডেন্টদেরই শুধুমাত্র একটু সমস্যা আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। এই হলো গুচ্ছ পদ্ধতি সম্পর্কিত আমার বয়ান, যে বয়ানে বলার চেষ্টা করছিলাম যে আপনাদের খুব একটা বেশি টেনশন করার দরকার নাই। হ্যাঁ, তো এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, আমি বলছি এই জায়গা থেকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এই জায়গাটা একটু আপনারা কি করবেন, একটু নোট করে রাখবেন। আমি এখান থেকে একটি প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, যে প্রশ্নটা আপনারা আমাকে একটু হেল্প করেন উত্তর করে দেওয়ার জন্য। তো ইউজ টু থেকে আসা প্রশ্ন, উত্তরকে লিভ হবে, বি নাম্বার লিভিং, সি নাম্বার লিভস, ডি নাম্বার লিভড। সো উত্তরটা আমাকে একটু দেন। মাই ফাদার ইউজ টু লিভ, এখানে একটা শব্দ বাদ পড়েছে, ইন গাজীপুর, লিভিং ইন গাজীপুর, লিভস ইন গাজীপুর or lived in গাজীপুর। প্লিজ কমেন্টে জানান আমাদেরকে। আমাদেরকে প্রথমে ভুল উত্তর দিয়ে জানিয়েছেন জাফরানি, লিভিং বলেছেন। আফরোজ আক্তার লিজা লিভিং বলেছেন, উত্তর ভুল হয়েছে। জান্নাতুন নাহার, আপনাদের উত্তর কেন ভুল হয়েছে আপনারা একটু ইয়ে করে নেন, দেখেন যে কেন ভুল হয়েছে, আপনাদের উত্তর সঠিক করে নেন। আমি পরবর্তী টপিকসে চলে যাব। ওকে, সো কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টের একেবারে বিশেষ পর্যায়ে আমরা আছি। আমাদেরকে বলছেন সামরুল ইসলাম লিভস হবে, কেউ বলছেন বিধান চক্রবর্তী এ, ইসরাত জাহান রিয়া বলছেন লিভ হবে, শাকিল বলছেন যে ভাইয়া লিভ হবে। আপনাদের অনেকের উত্তর হয়েছে, অনেকের উত্তরই ভুল হয়েছে। আমি দেখেন এই ব্যাপারটা নিয়ে বলে দিই। দেখেন আছেন ইউজড টু এর ব্যবহার, ইউজড টু। তো বলেছি মাই ফাদার, এরপরে যদি থাকতো মাই ফাদার ইজ ইউজড টু, তাহলে ভার্বের কি হইতো, আইএনজি যুক্ত ফর্ম হতো। ভার্বের কোন ফর্ম হইতো, আইএনজি। কারণ আমরা বলেছি ইউজ টুর আগে যদি কি ভার্ব থাকে, বি ভার্ব, তাহলে ভার্ব আইএনজি হয়। কিন্তু যদি ইউজ টুর আগে বি ভার্ব না থাকে, শুধুমাত্র ইউজড টু থাকে, তাহলে হয় ভার্বের কোন ফর্ম, ইউজ টু থাকলে ভার্বের হয় বেস ফর্ম, ইউজ টু থাকলে হয় ভার্বের বেস ফর্ম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্বের বেস ফর্ম আছে কোনটা, অপশনস এতে। অপশনস বিতে আছে আইএনজি যুক্ত ফর্ম, আমরা কেটে দিলাম। সিতে আছে লিভস, কেটে দিলাম। লিভড আছে, এটাও কেটে দিলাম। তাহলে উত্তর হবে ইউজ টু যদি থাকে কোনো জায়গায়, তাহলে ভার্বের বেস ফর্ম। কিন্তু লিখেছি ইউজড টু থাকলে আগে যদি বিকাম বা গেট ভার্বটা থাকে, তাহলে হয় ভার্বের আইএনজি। যেমন আই গেট ইউজড টু ড্যাশ মাই ওয়ার্ক। তো এই জায়গায় আপনি যদি হয় ডুইং মাই ওয়ার্ক এবং ডু মাই ওয়ার্ক, এটার মধ্যে উত্তর আপনি করতে পারবেন। দেখেন গেট আছে, ইউজড টু আছে, তাহলে অবশ্যই এখানে গেট ইউজড টু থাকলে ডুইং মাই ওয়ার্ক। কিন্তু যদি গেট না থাকে, গেট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আই ইউজ টু
ডু মাই ওয়ার্ক, আই ইউজ টু ডু মাই ওয়ার্ক। তো আমরা যে জায়গাটা মনে রাখবো, ইউজ টুর ব্যবহার হলো ইউজড টু এর আগে যদি কোনো ভার্ব চলে আসে, বিকাম, গেট বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে ভার্বের আইএনজি। কিন্তু যদি কিছু না থাকে তাহলে ভার্বের কোন ফর্ম হবে বলেন তো? বেস ফর্ম হবে। তো এখানে মাই ফাদার ইউজড টু, আগে কিছু নাই, বি ভার্ব নাই, তাহলে আমরা ভার্বের কোন ফর্ম করে দিব? বেস ফর্ম। সো লিভ ইন গাজীপুর, এটাই হবে আমাদের উত্তর। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে একটু কমেন্ট করেন যে বুঝতে পারেনি ভাইয়া। ঝামেলা হয়ে গেছে না? সো পেইনফুল সিচুয়েশন, যখন মাথায় সর্দি থাকে এর থেকে পেইনফুল সিচুয়েশন আর কিছুই থাকে না, কথা বলতে ইচ্ছা করে না। সবাই আমার জন্য একটু প্রে করবেন আল্লাহর কাছে যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। লাস্ট 1 উইকস যাবত এই ঝামেলাটা চলছে। ওকে ফাইন, আমরা চলে আসছি ডিজাইন অফ গো অন। আমি দেখেন এদিকে বললাম যে শব্দগুলো ছিল, তারপরে ছিল কি? টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডভান্স টু, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইউজ টু, সবগুলো ছিল টু। টু এর পরে আসছিল কোন ফর্ম? ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি টু প্লাস ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। টু প্লাস ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। কিন্তু টু প্লাস ভার্বের আইএনজি ফর্মও যে হয়, এটাই ছিল আমাদের জন্য কি? নোটা বেনি। সো এই জায়গাটা আমরা কি করব? বারবার নোট করে যেগুলো একটু ডিফারেন্ট, এই টু এর পরেও ভার্বের কি হয়? আইএনজি যুক্ত ফর্ম। তাছাড়া স্বাভাবিকভাবে টু এর পরে হয় ভার্বের বেস ফর্ম, তাই না? যেমন ওয়ান্ট এর পরে যদি টু আসে, ওয়ান্ট টু ডু, ঠিক আছে? ওয়ান্ট টু ডু। আমরা জানি যে ডিফিকাল্ট, ডিফিকাল্টের পরে যদি টু আসে, ডিফিকাল্ট টু ডু, ডিফিকাল্ট টু টেক, আমরা জানি যে ভার্বের কোন ফর্ম হয়? ডিফিকাল্ট। ওয়ান্ট এর পরে যদি টু আসে, ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। কিন্তু এই যে ভার্বগুলো ছিল উইথ এ ভিউ টু, এগুলোর পরে হয় ভার্বের আইএনজি। তাই এটা একটু কি নোটা বেনি, এবং এটার জন্য প্রশ্ন এসেছিল। তা আমরা এই টু ছাড়া যে কোনো শব্দের পরে যদি প্রিপোজিশন আসে, কি আমি লিখে দিচ্ছি দেখেন, টু ছাড়া যে কোনো প্রিপোজিশন এর পরের ভার্বটি অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। মনে রাখবেন টু ছাড়া। আর কোনগুলা টু? ওই নোটাবেনি টু গুলোর পরেও কিন্তু কি হবে? ভার্বের আইএনজি হবে। নোটাবেনি টু মানে যে শব্দগুলো আগে লিখে রেখেছিলাম, সো নোট এটা, এই নোটাবেনি টু গুলা ব্যতীত সবগুলা টু এর পরেই হয় ভার্বের বেস ফর্ম। কিন্তু টু ছাড়া যদি অন্য কোনো প্রিপোজিশন আসে, যেমন দেখেন অফ, অন, অন, অফ, অ্যাবাউট, আপ, ডিজাইন অফ, গো অন, ইনসিস্ট অন, কাউন্ট অন, রেসিস্ট অন, যেমন রেসিস্ট, SIST, রেসিস্ট অন, এরকম যে কোনো প্রিপোজিশনের পরের ভার্ব যদি আসে, সেই ভার্বকে করে দিবেন ভার্বের আইএনজি বা ভার্বাল নাউন বা জিরান্ড, যেটাই বলেন না কেন, জিরানকেই বলা হয় কি বলেন তো? ভার্বাল নাউন। জিরানকে বলা হয় ভার্বাল নাউন, জিরানকে বলা হয় ভার্বাল নাউন। ওকে, তো যেটা বলার চেষ্টা করছি, টু ছাড়া অন্য যে কোনো প্রেপোজিশন যদি কোনো ভার্বের সাথে যুক্ত করা থাকে এবং তারপরে আরেকটি ভার্ব আসলে, সেই ভার্বের কোন ফর্ম করে দেব আমরা? আইএনজি ফর্ম করে দেব। তাহলে আমি একটা প্রশ্ন দিই, হি শুড গিভ আপ ড্যাশ এ নাম্বার, SMOK স্মোক, B SMOKING smoking, B SMOKES smokes, D number SMOKED smoked. Okay, he should give up smoke, he should give up smoking, he should give up smokes, he should give up smoked. কোনটা হবে উত্তর সেটা একটু কমেন্ট করেন। সময় আপনাদের হাতে মাত্র 30 সেকেন্ডের ভেতরে কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়ব, ঠিক আছে? ওকে,
ওকে, উত্তর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে উত্তর করছেন এই মোমেন্টে আমাদেরকে শিশির কণা বলেছেন বি নাম্বার হবে উত্তর প্রথমটার। আমাদেরকে উত্তর বি নাম্বার করেছেন শিশির কণা। আমাদেরকে উত্তর করছেন স্মোকিং হবে। আব্দুল লতিফ বলছেন ইনসিস্ট অন, আচ্ছা ইনসিস্ট অন এখানে বলা হয় নাই। আমাদেরকে আগে অনেকেই কমেন্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে স্মোকিং। তো আমরা যে বিষয়টা ফলো করবো গিভ আপ, এখানে গিভ আস না গিভ আপ যেটা ছিল, সো গিভ আপ যেহেতু আছে এবং আমরা দেখবো যে আপ শব্দটা কি প্রেপোজিশন। আগেই বলেছি প্রেপোজিশন যদি থাকে টু ছাড়া অন্য যে কোনো প্রেপোজিশন থাকলে ভার্ব প্লাস কি হবে আইএনজি, ভার্ব প্লাস কি হবে আইএনজি। সেই সূত্র থেকে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে স্মোকিং। এবং পরবর্তী প্রশ্নটা আমরা দেখব নো, তারপরে আছে কি অ্যাবাউট। আমরা জানি অ্যাবাউট শব্দটা কি বলেন তো প্রেপোজিশন। অ্যাবাউট শব্দটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে হবে কি ভার্বের সাথে আইএনজি। সো কম্পিউটার কোনোটাই হবে না, কম্পিউটারিং। আই ডোন্ট নো অ্যাবাউট কম্পিউটার না, আই ডোন্ট নো অ্যাবাউট কম্পিউটারিং। আই ডোন্ট নো অ্যাবাউট কম্পিউটারিং ভার্বের সাথে কি যুক্ত করে দিতে হবে আইএনজি যুক্ত করে দিতে হবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল মামুন আমাদেরকে সঠিক উত্তর করেছিলেন, আমাদেরকে সঠিক উত্তর করেছিলেন সাব্বির রহমান, জুই আক্তার আমাদেরকে সঠিক উত্তর জানিয়েছিলেন, আতিক আহমেদ আমাদেরকে, নুসরাত আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, অনন্যা দাস আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, নাসিম ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, তানজিল ইসলাম আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, মিম আমাদের সঠিক উত্তর বি জানিয়েছেন, অবন্তিকা রিমঝিম আমাদেরকে সঠিক উত্তর জানাইছেন, সালমা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল লতিফ আমাদেরকে সঠিক উত্তর, সত্যের পথের পথিক আমাদেরকে সঠিক উত্তর, আউটস্ট্যান্ডিং পারসন, ওয়াও আউটস্ট্যান্ডিং পারসন আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, আরমান হোসাইন শিমুল আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, শামীম খান আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। অনেকেই আমাদেরকে উত্তর করেছেন এবং আপনারা সবাই এই মোমেন্টে যারা যারা আমাদের সাথে আছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছি 500+ আমাদের সাথে জয়েন করেছেন এই মোমেন্টে ক্লাস। সবাইকে বলবো মনোযোগ সহকারে আজকের ক্লাসটা শুনতে থাকুন। আমাদের ক্লাসের প্রস্তুতি সম্পর্কে, আমরা ভবিষ্যতে কি কি প্রস্তুতি নিব সেই ব্যাপারে আপনাদের সাথে 10 মিনিটসের একটা ব্রিফিংস আমার থাকবে আফটার ফিনিশিং রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তো আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বললাম, দেখেন এই জায়গাটায় আমরা বললাম মূল কথাটাই হলো যদি কোনো ভার্বের সাথে যদি প্রেপোজিশন যুক্ত থাকে পরবর্তী ভার্বটা কি হবে আইএনজি যুক্ত হবে, পরবর্তী ভার্বটা কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে। তো এইটাই হলো আমাদের এই জায়গাটা ইম্পর্টেন্ট। সো এই যে বক্স ওয়ার্ড যেটা এখন বক্স করলাম সেই ওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। রেসিস্ট, ডিজাইন, তবে মনে রাখা যাবে না, মনে রাখবেন অন, অফ, অ্যাট, অন, অফ, অ্যাবাউট, আপ, এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটাকে নির্দ্বিধায় কি করে দিবেন আইএনজি ফর্ম অফ ভার্ব করে দিবেন, মানে জিরো বা ভার্বাল নাউন করে দিবেন। ওকে, আমরা চলে যাব এরপরে যে রাইট ফর্ম অফ ভার্বের যে জায়গাটিতে, সেটি হলো মনোযোগ দিয়ে নোট করবেন মডেল ভার্ব। এখান থেকে প্রশ্ন রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আসতে পারে। মডেল ভার্ব এর পরে হয় ভার্বের বেস ফর্ম, মডেল ভার্বের পরে হয় ভার্বের কোন ফর্ম বেস ফর্ম, প্রথম মনে রাখবেন। এখন মডেল ভার্ব কোনগুলো সেগুলো জেনে নিলেই আপনি পরবর্তী ভার্বটাকে শুধু কি করে দিবেন বেস ফর্ম করে দিবেন। মডেল ভার্ব আমরা সবাই জানি ফিউচার টেন্সের যে ভার্ব সেটাকেই আমরা মডেল ভার্ব বলি। উইলের জন্য পাস্ট হচ্ছে উড, তারপরে মে, তারপরে মাইট, তারপরে আমরা বলতে পারি ক্যানের পাস্ট কুড, তারপর হচ্ছে শ্যাল, শুড, ঠিক আছে। আচ্ছা, এই শ্যাল বা এটার জন্য আরেকটা বাধ্যবাধকতা বোঝাতে হয় মাস্ট, আমরা সেটা জানি। আমরা মডেল ভার্বের মধ্যে আমরা পাই নিডও কিন্তু মডেল ভার্ব, কিন্তু নিডকে দুই ভার্বই বলা হয়, প্রিন্সিপাল ভার্বও বলা যায়। যদি বলে আই নিড ইউ তাহলে প্রিন্সিপাল ভার্ব, আই নিড টু ডু যদি এটা হয় তাহলে সেটা হয় যে মডেল ভার্ব। ওকে ফাইন, সো মডেল ভার্বের মধ্যে নিডও আছে। আমরা যে ব্যাপারটা পাই সেটা হলো যে দেখেন OUGHT অট টু বা বি ভার্বের পরে যদি টু চলে আসে সেটাকেও বলা হয় মডেল ভার্ব। বি ভার্বের পরে কি টু, বি ভার্বের পরে টু মানে আমরা জানি এম টু অথবা ইজ টু অথবা ওয়াজ টু, এরকম চলে যাবে এম টু, ইজ টু, ওয়াজ টু। এরপরে আমরা হ্যাভ যে ভার্বটা
আমরা জানি যে বি ভার্বের পরে হয় ভার্বের আইএনজি, তাই না? বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি ফর্ম হয় এবং সেটা হয় কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বি ভার্বের পরে যদি টু চলে আসে তাহলে কিন্তু ভার্বের আইএনজি করা যাবে না, ভার্বের কোন ফর্ম করে দিতে হবে? বেস ফর্ম। কারণ আগে লিখেছি মডেল ভার্ব হলে বেস ফর্ম। এখন বি প্লাস টু এটাকেই বলা হয় মডেল ভার্ব। তার মানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ, ওয়ার টু, এগুলোর পরে টু চলে আসলে সেটা কিন্তু আর কি অক্সিলারি ভার্ব থাকে না, তখন সেটা হয়ে যায় মডেল ভার্ব। এবং হ্যাভের পরে আমরা জানি, সবাই জানি যে হ্যাভ বা হ্যাজ এটার পরে হয় ভার্বের কোন ফর্ম? ভি3 ফর্ম। ভি3 ফর্ম। কিন্তু হ্যাভের পরে যদি টু চলে আসে, অথবা হ্যাজের পরে যদি টু চলে আসে, অথবা হ্যাডের পরে যদি টু চলে আসে, সেটাও হয়ে যায় মডেল ভার্ব। তখন তারপরে হয় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ওকে, তো আমরা যে শব্দগুলো লিখলাম এই সবগুলোই হলো মডেল ভার্ব এবং আমরা তাকে বলি মডেল অক্সিলিয়ারি ভার্ব। আর মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে সব সময় হয় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। সব সময় হয় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে যদি কোনো জায়গায় প্রশ্ন আসে এরকম, আই হ্যাড ড্যাশ ইট টু ডান, অপশনস এ নাম্বার, অপশনস বি নাম্বার, টু ডু, অপশন সি নাম্বার ডুইং, আর অপশন ডি নাম্বারে আছে টু ডাজ। আমাকে একটু উত্তর করে দিবেন এই প্রশ্নটার জন্য। আই হ্যাড টু ডান ইট, আই হ্যাড টু ডু ইট, আই হ্যাড ডুইং ইট, আই হ্যাড টু ডাজ ইট। এই রাইট ফর্ম অফ ভার্বের এই জায়গায় কোন ভার্বটা রাইট ফর্মে আছে, কোনগুলো রং ফর্মে আছে সেটা আমাকে একটু জানান, ঠিক আছে? হ্যাঁ, কমেন্ট আসা শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমাদেরকে অভি সরকার কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন মাসুম রহমান, আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি মিথিলা কমেন্ট করেছেন, জুই আক্তার আমাদেরকে কমেন্ট করেছেন, জান্নাতুল আরা সঠিক উত্তর দিয়েছেন, শিলা দেখতে পাচ্ছি আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, তামান্না ইসলাম। যাদের নাম পড়ছি এটাই মনে রাখবেন, ক্লাসে একটি অ্যাটেন্ডেন্স বা মনোযোগ যাদের আছে তাদের নামটাই পড়া হয় বা তাদেরকে স্মরণ করে শিক্ষকরা। সুতরাং যারা কমেন্ট করবেন তারা মনোযোগী আছেন, এই ব্যাপারটা টিচারদের থাকে। তো যেহেতু আমি দূরে আছি এবং দূরে থেকে যেহেতু আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু কমেন্টে আপনাদেরকে যখন নামগুলো পড়বো এবং তারা যখন সঠিক উত্তরগুলো করবে তখন বারবার নামগুলো পড়ার মধ্যে সেগুলো অ্যাকুইজড হয়ে যায়, মানে সেগুলো বুঝতে পারি যে হ্যাঁ তারা আমাদের সাথে সবসময় থাকে। নীলিমা চৌধুরী নীলা আছেন, আরিফুল ইসলাম আলিফ টু ডু বলেছেন, রিয়াদ ঘোষ টু ডু বলেছেন, তানজিলা বলেছেন টু ডু, আবু সালেহ বলেছেন টু ডু, সাব্বির রহমান বলেছেন টু ডু, সালমা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়ে জানিয়েছেন। তবে আমরা জানি যে একটা জিনিস কি, এই জায়গায় হ্যাড ভার্বের পরে হয় স্বাভাবিকভাবে ভার্বের ভি3, হ্যাডের পরে হয় ভি3, সেটা কোন টেন্সে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু যদি টু চলে আসে তাহলে ভার্বের বেস ফর্ম, তাহলে টু এর পরে ভার্বের ভি3 ফর্ম কখনোই হয় না, টু এর পরে ভি3 ফর্ম কখনোই হয় না, টু এর পরে কখনোই ভি3 ফর্ম হয় না। টু এর পরে মনে রাখবেন সবসময় হয় ভার্বের বেস ফর্ম। কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, সেগুলোর পরে আবার হয় ভার্বের আইএনজি ফর্ম। সো এগুলো যখন আপনারা সবগুলো যখন একটা আপনাদের কি হয়ে যাবে, একটা নলেজের একটা জায়গা যখন অনেক ব্যাপ্তি একটা জায়গায় থাকবে, তখন আপনারা বুঝতেই পারবেন যে আসলে আমাকে অ্যাডমিশন টেস্টে আমি জানি কি না। এই ব্যাপারটা জানার জন্য টিচার আমাকে কি করেছেন, বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি বিভ্রান্তিতে পড়বো না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আমি লিখলাম, এই মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের হবে বেস ফর্ম। সো হ্যাডের পরে টু আসলে সেটা মডেল হয়ে গেছে এবং তারপরে বেস ফর্ম। সো উত্তর আমাদের টু ডু হয়েছে। এবং হ্যাডের পরে কখনোই ভার্বের আইএনজি ফর্ম হয় না, টু এর পরে কখনো ভার্বের কি ফর্ম? সিঙ্গুলার ফর্ম। টু এর পরে কখনোই ভার্বের সিঙ্গুলার টু গো হতে পারে, টু গোজ কখনো হয় না, টু গো। ওকে, টু এর পরে কখনো ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় না। সো আমরা ডি নাম্বার উত্তরটাও কি করলাম, কেটে দিলাম। সেক্ষেত্রে আমাদের উত্তর চলে আসলো কি, আই হ্যাড টু ডু ইট, আই হ্যাড টু ডু ইট। আচ্ছা, এখন যদি কোনো প্রশ্নে টু ডু থাকে এবং বি নাম্বার অপশনসে মনে করেন আছে ডান, ঠিক আছে, বি নাম্বার অপশনস আছে ডান আর এতে আছে, এটা আপনাদের কনফিউশন হতে পারে অনেকে, যারা একটু মেধাবী আছেন তারা বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। তো সাপোজ এখন প্রশ্নের উত্তর আছে আই হ্যাড
টু ডু ইট, আই হ্যাড ডান ইট। দুটোই গ্রামারের দিক থেকে সঠিক, দুটোই গ্রামারের দিক থেকে কি সঠিক। কিন্তু যদি এরকম উত্তর থাকে আপনার উত্তর করবেন কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। ডান এটা করবেন না। দেখবেন পাস্ট পারফেক্ট টেন্সে টেন্সের কিছু অ্যাডভার্ব থাকে, তো এখানে দেখেন কিছু অ্যাডভার্ব কিন্তু দেওয়া নাই। তো সেই জন্য আমরা কি করবো, পাস্ট পারফেক্ট না করে যদি দুইটাই থাকে, দুইটাই গ্রামাটিক্যালি সঠিক লেখা যায়, কিন্তু আমরা কোনটা চেষ্টা করব, প্রথমটা না। আমরা অবশ্যই চেষ্টা করবো, যেহেতু দেখেন এখানে কোনো অ্যাডভার্ব দেওয়া নাই। হ্যাঁ, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স বিফোর আফটার, তারপরে হলো আপনার কিছু কিছু জায়গায় পাস্ট পারফেক্ট টেন্স হয় সিন্সের পরে হয়, আগে যদি পাস্ট থাকে পরে হয় পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য কিছু জায়গা দরকার হয়। তো যেহেতু এখানে সিম্পলি কোনো বাক্যটাতে কিছু নাই, সো সেই জন্য আমরা উত্তর করার চেষ্টা করবো টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি দুটো এরকম থাকে। কিন্তু দুটোই কিন্তু গ্রামাটিক্যালি সঠিক। আই হ্যাড ডান ইট, আই হ্যাড টু ডু ইট, দুটোই সঠিক, কিন্তু আমরা উত্তর করব কোনটা, টু ডু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো মডেল অক্সিলারি ভার্ব থেকে এই পর্যন্তই। মডেল ভার্বের পরে তাহলে আমি বলবো যেটা মডেল ভার্বের পরে, মডেল ভার্বের পরে হয় ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। মনে রাখবেন মডেল ভার্বের পরে হয় ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। সেই জায়গাটা মেনশন করবেন, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাড টু, এগুলোর পরে হবে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এটাই হচ্ছে এই ব্যাপারের মূল জায়গা। আরেকটা ব্যাপার আছে, মডেল ভার্ব আছে, মডেল ভার্ব এর পরে যদি হ্যাভ যুক্ত থাকে, মডেল ভার্বের পরে যদি হ্যাভ যুক্ত থাকে, তখন সেটা হয়ে যায় কি জানেন, তখন সেটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল। মডেল ভার্বের পরে যদি হ্যাভ যুক্ত থাকে, যেমন উইল হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, হ্যাঁ, এগুলোর পরে যদি হ্যাভ যুক্ত থাকে, উইলের পরে হ্যাভ, উডের পরে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এগুলোর পরে হ্যাভ যদি যুক্ত থাকে, তাহলে পরবর্তী ভার্ব কিন্তু আর V1 ফর্মে হবে না, পরবর্তী ভার্ব হয়ে যাবে তখন কিন্তু V3 ফর্ম। তার মানে বলতে চাচ্ছি মডেল ভার্বের পরে সরাসরি ভার্ব আসলে হবে V1, কিন্তু মডেল ভার্বের পরে যদি কি চলে আসে, হ্যাভ ভার্ব চলে আসে, তখন কিন্তু সেটা হবে পাস্ট পার্টিসিপল, এবং তখন আমরা উত্তর করার চেষ্টা করব ভার্বের V3 ফর্ম। তো আমরা একটা প্রশ্ন এরকম দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু আমাকে জানান যে এটার উত্তরটা কি হবে। I could have dash it, so I could have does it, done it, do it, to do it। যে প্রশ্নটা লিখেছি, I could have does it, I could have done it, I could have do it, I could have to do it, কোনটা হবে উত্তর সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। দেখতে পাচ্ছি যে এই মোমেন্টে আমাদের সাথে অনেক মনোযোগী আছেন, যারা মনোযোগী থাকবেন অবশ্যই বলছি তাদের জন্য রয়েছে, আমরা পড়েছি না কোরআনে যে বিশ্বাসীদের জন্য রয়েছে কি চির সুখের স্থান। তো আপনারা সবাই কবির নাম জানেন, আপনারা সবাই কবির নাম জানেন। পিবি শেইলি একটি কথা বলছেন, ইফ উইন্টার কামস স্প্রিং বি ফার বিহাইন্ড। এই কথাটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে, তাৎপর্যটা শোনার জন্য মনোযোগ দিতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট কথা। উইন্টার মানে আসলে পিবি শেলি ছিলেন একজন ইংলিশ রাইটার এবং ব্রিটিশ ইংলিশ রাইটার। সো ইংলিশ এই পোয়েট যে শব্দটি ব্যবহার করলেন উইন্টার, এই উইন্টার কিন্তু ইংল্যান্ডে কিন্তু উইন্টার সিজন থাকে প্রায় 9+ মান্থস, এবং 2টা মাস শুধুমাত্র মনে রাখবেন, জুন এবং জুলাই। তারপরে জুলাই মাসটা তাদের খুব বেস্ট একটা মাস, জুন এবং জুলাই মাসটা তাদের সামার সিজন। বাকি পুরো সিজনটাই তাদের থেকে ডিপ শীত, কিছু সময় যেমন এখন ডিপ শীত,
এর পরবর্তীতে আসবে আরেকটু কম শীত, মানে শীতের মধ্যেই থাকে। তো উইন্টারকে তারা যেটার সাথে তুলনা করেন, উইন্টার লেখকরা এটা ডেনোটেট মিনিং, দুই ধরনের মিনিং থাকে, একটা সাহিত্যের ভাষা আর একটা থাকে সরাসরি শব্দের। তো উইন্টার মানে আমরা জানি শীত, কিন্তু এটার যেটা ডেনোটেট মিনিং বা যেটা সাহিত্যিক ভাষা যেটার অর্থ সেটার দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে DEATH, ডেথ, অথবা আমরা যেটাকে বলতে পারি যে সরো, SORROW, সরো। দেখবেন উইন্টার মানে ফ্রিজ হয়ে যাওয়া, ফ্রজেন, ফ্রজেন মানে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া, মৃত্যুর মতো একটা অবস্থা। তো উইন্টার, ডেথ বা সরো। যদি আপনার জীবনে সরো আসে, স্প্রিং কিন্তু দেখেন খুবই সাথে, শীতের পরেই কিন্তু আসে কি বলেন তো, বসন্ত, তাই না? শীতের পরেই আসে বসন্ত। তো যদি আপনার জীবনে খুব খারাপ সময় চলতে থাকে, মন খারাপ করার কোনো কিছু নাই, আপনার জন্য খুব আশা আছে, আপনার জন্য দেখবেন স্প্রিং বি ফার বিহাইন্ড, খুব তাড়াতাড়ি আপনার লাইফে কি আসবে, আনন্দ আসবে। তো এখন যারা পরিশ্রম করছেন, যারা আপনারা কষ্টের মধ্যে আছেন, যারা টেবিল থেকে উঠছেন না, চেয়ার থেকে উঠছেন না, তাদের যে একটা সাফারিংস আসছে, মনে রাখবেন এই সাফারিংসের টাইমটা হচ্ছে উইন্টার, কিন্তু উইন্টার খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হবে না, খুব তাড়াতাড়ি উইন্টার কেটে যাবে এবং আপনার লাইফে কি আসবে, বসন্ত আসবে। তো বসন্তকে বলা হয়েছে আনন্দ, অথবা বলা হয়েছে বসন্তকে সুখ, অথবা বসন্তকে বলা হয়েছে প্রাণ। তার মানে আপনি যদি কিছু সময়ের জন্য দুঃখে থাকেন, কিছু দিন পরেই আপনার লাইফে কি চলে আসবে, আনন্দ আসবে। সো যে ব্যাপারটা একটু কষ্ট করতে হবে, এই মোমেন্টে যারা কষ্ট করবেন তারা কি করবেন, তারা ভালো করবেন, তারা তাদের জন্য অবশ্যই আছেন সেই সুখের স্থান, যেই জায়গা থেকে আপনি মুক্তমনা হতে পারবেন, যে জায়গায় দাঁড়িয়ে আপনি কোনো রকমের আপনাকে কেউ ধরা বাঁধার কোনো সিস্টেম নেই। আপনি ইউনিভার্সিটি টিচারদের যখন আলোচনা শুনবেন, আপনার মনে হবে যে আপনি একটি পুকুর থেকে উঠে আপনি একটা নদীতে এসেছেন এবং নদীটা মিশতে চাচ্ছে সাগরের সাথে। তো তারা অসীম জ্ঞানের অধিকারী, এবং এই জায়গাটা যদি পাবলিক ইউনিভার্সিটি না হয়, তাহলে মানে যে সাফারিংসটা আসবে সেটা হলো আপনার নিজেকে একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দি করার মতো হয়ে যাবে। সো সবাই জন্য একটা মেসেজ, অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ টিচার, বা যেটাই বলেন না কেন, স্বপ্ন পূরণের দ্রষ্টা, স্বপ্ন পূরণের ফাউন্ডার, যেটাই বলেন না কেন, আপনাদের জন্য একটি শুধুমাত্র আমার চাওয়া থাকবে যে আপনার টেবিল চেয়ার থেকে উঠবেন না। যে চান্স পাবে তার টেবিলটাকে টানবে, তার টেবিলটাকে বলবে যে আসো, এবং যে পাবে না তাকে মোবাইল টানবে, তাকে ফেসবুক টানবে, ইউটিউব তাকে টানবে, বা অন্য কেউ টানার জন্য যদি কেউ থাকে রাতে কল দেওয়ার বা যেটাই হোক না কেন তাকে টানবে। তো টানাটানিগুলো কি করেন, বন্ধ করে দেন। এবং যাদের লাইফে মনে করবেন সাফারিংস আছে, তারাই কিন্তু ভালো করতে পারবেন। এই বিষয় থেকে দেখবেন একটি জিনিস আপনার, যে মানুষের লাইফে কিন্তু সবসময় যে সাফারিংস থাকে তা না, একটু দুঃখের পরে দেখবেন যে আবার ওই দিনের মধ্যেই কোনো না কোনোভাবে আপনি হাসছেন। তো দুঃখে থাকাটাও একটা কি জিনিস, বা কষ্টে থাকাটাও, পোর খাওয়াটাও একটা ভালো ব্যাপার। তো এইটার উত্তর জন্য আপনারা অনেকেই জানিয়েছেন, কুড হ্যাভের পরে ডাজ দিয়েছেন অনেকেই, না ডাজ হবে না। দেখেন কুড মডেল ভার্ব, এরপরে যদি হ্যাভ আসে তাহলে পার্টিসিপল হয়ে যায়, আর পার্টিসিপলের পরে হয় ভার্বের V3। কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলোর পরে হয় V3 ফ্রম। তোর উত্তর চলে যাবে কোনটাতে, ডান, উত্তর চলে যাবে ডান। আর যদি হ্যাভ না থাকতো তাহলে উত্তর চলে যেত আই কুড ডু ইট, আই কুড ডু ইট, কোনটাতে চলে যেত, ডুতে চলে যেত, যদি হ্যাভ কি থাকতো, না থাকতো। আর হ্যাভ থাকলে অবশ্যই হবে ভার্বের কোন ফর্ম, V3 ফর্ম। সো এই জায়গাটা মনোযোগ মেবি আপনারা সবাই শুনেছেন। ওকে, আমাদেরকে কমেন্টে জানিয়েছেন, যে দেখতে পাচ্ছি মাসুম রহমান রাইট বলেছেন, সীমান্ত রাজ শিমু আমাদেরকে রাইট বলেছেন, আমাদেরকে উত্তর জানিয়েছেন নাইম। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকস আলোচনা করার জন্য। মডেল ভার্বের মধ্যে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেখান থেকে প্রশ্ন হয়েছে এবং আসার মতো, সেগুলো মনে রাখবেন। WOULD, উড, RATHER, উড রাদারের পরে হয় ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছে, এবং পরবর্তীতে যুক্ত থাকে দেন। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম এবং পরে যুক্ত থাকে দেন। উড রাদার যদি কোনো জায়গায় থাকে, উড রাদারও একটি মডেল ভার্ব, মনে রাখবেন উড রাদারও একটি কি ভার্ব, মডেল ভার্ব। আর আমরা জানি যে মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। সো কোনো জায়গায় যদি উড রাদার থাকে তারপরে করে দিবেন কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম। উড রাদারের পরে হয় তাহলে কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম। ওকে,
তো এই জায়গা থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি। দ্য পোর ম্যান সেইড আই ড্যাশ স্ট্রাইভ দ্যান বেগ। দ্য পোর ম্যান সেইড আই ড্যাশ স্ট্রাইভ দ্যান বেগ। অপশনস এতে ছিল RATHER রাদার, বিতে ছিল WOULD উড রাদার, সিতে এসেছিল WOULD জাস্ট উড, আর ডিতে এসেছিল কুড COULD কুড। সো আমরা বুঝতেই পারছেন যে আমি বলেছি উড রাদারের পরে হয় ভার্বের বেস ফর্ম। সো স্ট্রাইভ ভার্বের বেস ফর্ম আছে এবং ব্যবহৃত হয় দেন, ব্যবহৃত হয় কি দেন। তো এই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে র্যাদার শব্দটা ব্যবহৃত হবে না, শুধু র্যাদার ব্যবহৃত হয় না, র্যাদারের সাথে কি যুক্ত থাকতে হয়, উড রাদার। সুতরাং উত্তর চলে যাবে কোনটায়, উড রাদার। দ্য পোম্যান সেইড স্ট্রাইভ, আমি বরং কি করে থাকবো, না খেয়ে থাকবো, দেন বেগ, তাছাড়া তারপরেও আমি ভিক্ষাবৃত্তি করব না। উডের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু উডের পরে মনে রাখবেন দেন শব্দটা আসে না, দেন আসার কারণে কিন্তু উড হয়নি অথবা কুড হয় নাই। সো উড কুড থাকলে কিন্তু দেন আসে না, দেন শব্দটা আসে কার জন্য, শুধুমাত্র উড রাদার। তাহলে প্রশ্ন, ভর্তি পরীক্ষার প্রশ্ন তো বলে দেওয়া থাকবে না যে উড রাদার থেকে প্রশ্ন এসেছে ভাই এখানে বেস ফর্ম করে দেন। আপনাকে ভেবে নিতে হবে যে দেন আছে কিনা, দেন থাকলে মডাল ভার্বের মধ্যে কোনটা ব্যবহৃত হবে, উড রাদার ব্যবহৃত করতে হবে। আরেকটা ব্যাপার আছে দেখেন, হ্যাড বেটার, হ্যাড বেটারের পরেও হয় ভার্বের বেস ফর্ম। এখান থেকে প্রশ্ন এখনো হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। সো যেভাবে প্রশ্ন আসতে পারে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা উত্তর করে দেন। আই হ্যাড বেটার উত্তর করে দেন এটা আমাকে। আই হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে বলেছি ভার্বের কনফার্ম হবে বেস ফর্ম, কারণ হ্যাড বেটারও কি একটি মডাল ভার্ব। সো হ্যাড বেটারের পরে আইএনজি যুক্ত ভার্ব হবে কিনা, ইএস সিঙ্গুলার হবে কিনা, ভার্বের V3 হবে কিনা, হবে না। সো উত্তর অবশ্যই চলে যাবে আই হ্যাড বেটার গো, আমার বরং যাওয়া উচিত। হ্যাড বেটার বলতে বোঝায় আমার উচিত, এরকম কিছু। হ্যাড বেটার, শুড, তারপরে কুড, তারপরে OUGHT ought to, had better, be supposed to, এগুলো সব অর্থ এর কি বোঝায়, উচিত অর্থ বোঝায়, উচিত, আপনার করা উচিত, ঠিক আছে। would, should, ought to, be supposed to, had better, এগুলোর পরে হয় ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এগুলোর পরে হয় ভার্বের বেস ফর্ম। এগুলো কি বোঝায় বলেন তো, উচিত অর্থ বোঝায়, মানে আপনার করা উচিত এরকম বোঝায়। সো should, could, may, might, shall, should, ought to, be supposed to, had better, এগুলোর পরে হবে ভার্বের বেস ফর্ম। সো had better এর পরে হবে ভার্বের কোন ফর্ম বলেন তো, বেস ফর্ম। সো এই পর্যন্ত তো হলো আমরা যে ব্যাপার নিয়ে, আর পরবর্তী যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আসেন আমরা এখন রাইট ফর্ম অফ ভার্বের যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা মোটামুটিভাবে বলেই ফেলেছি। তো আমরা যে ব্যাপারগুলো নিয়ে, যে ব্যাপারগুলোর উপরে ফোকাস করব সেটা হলো, এখন আপনারা জানেন যে যদি কি হয়, অভ্যাসগত সত্য বা চিরসত্য কথা কি হয়, সবসময়ের জন্য হয় প্রেজেন্ট টেন্স। কোন টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় এটা, এটা আমরা সবাই জানি। তো আপনাদের জন্য যে মেসেজটা থাকবে সেটা হলো, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স বা রাইট ফর্ম অফ ভার্ব এর চৌধুরী অ্যান্ড হোসাইনের যে বইটা আপনাদের সবার কাছে থাকা উচিত। তো অভ্যাসগত সত্য, চিরসত্য কথা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো ইউজ টু যদি থাকে কোনো জায়গায়, সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমরা সবাই জানি এখানে এই ব্যাপারগুলা। তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য কোন কোন অ্যাডভার্বগুলা সেটাও আমরা সবাই জানি। কোনগুলা বলেন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য আমাদের যে অ্যাডভার্বগুলা প্রয়োজন হয় সেই অ্যাডভার্বগুলা হলো
অলওয়েজ, রেগুলারলি, প্রপারলি, তারপরে কি বলেন, যদি কোনো জায়গায় থাকে ইউজড টু, এই বিষয়গুলো যদি থাকে তাহলে তার জন্য হয় কি প্রেজেন্ট টেন্স। তার জন্য কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স। ওকে, অলওয়েজ, রেগুলারলি, প্রপারলি, ইউজড টু, অফেন, অফেন, ওকে, এই বিষয়গুলি থাকলে হয় কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তো এটা আপনারা যেটা থেকে প্র্যাকটিস করতে পারবেন সে বইটা বলে দেই, সেটা হলো ইংলিশ পাওয়ার। এই বইটা আপনারা বাজারে চলে আসছে অলরেডি, আপনারা অর্ডার যারা করে রেখেছেন তাদের খুব তাড়াতাড়ি চলে যাবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন, আগামী বৃহস্পতিবার। যারা যারা অর্ডার করেছেন আর যারা যারা এখনো অর্ডার করেন নাই তারা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন, খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন। আপনারা অর্ডার করলে এত ফোন করেও জিজ্ঞেস করতে হবে না, আপনার শুধুমাত্র যে আগে যে ভাইয়া লিমন ভাইয়া আছে সে ভাইয়ের নাম্বার SMS করে রাখলে সে আপনাদেরকে এটা দিয়ে দিবে। আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, চিরসত্য কথা বা অভ্যাসগত সত্য কথা বললে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তারপর লাস্ট, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগুলো থাকলে হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। এগুলো আপনারা সবাই জানেন। যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কিছু কথা বলে ক্লাসের সমাপ্তি ঘটাই এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। সেটা দেখেন, এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে অলরেডি এবং ইয়েট। তো রাইট ফর্ম অফ ভার্বের এই যে দুইটা অ্যাডভার্ব অলরেডি এবং ইয়েট, এই দুইটা অ্যাডভার্ব প্রথমত মনে রাখবেন বসে হচ্ছে প্রেজেন্ট কোন টেন্সে? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি একটু লেখেন অলরেডি এবং ইয়েট, এটা কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লেখেন অলরেডি এবং ইয়েট, এটা লেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। এবং অলরেডি এবং ইয়েট প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা জানি কি হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কোন ফর্ম থাকে? ভার্বের V3। তাহলে আমরা এই স্ট্রাকচার জানলাম যে হ্যাভ হ্যাজ এর পরে V3 হয় এবং অলরেডি এবং ইয়েট এই শব্দটা, এই দুইটা শব্দ এই টেন্সের বসে। এখন ঝামেলাটা কোথায়? রাইট ফর্ম অফ ভার্বের যে ঝামেলাটা সেটা হলো অলরেডি শব্দটা বসে এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর কোথায়? মাঝখানে। এর কোথায় বসে? মাঝখানে। এবং V3 বসে পরে, হ্যাভ হ্যাজ বসে এখানে, আর মাঝখানে বসে অলরেডি। আর ইয়েটটা বসে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হয় V3, তারপরে হয় অবজেক্ট, তারপরে বসে ইয়েট। এবং ইয়েট যুক্ত বাক্যটি হয়, মনে রাখবেন, নেগেটিভ। ইয়েট যুক্ত বাক্যটি কি হয়? নেগেটিভ। এবং ইয়েট যুক্ত বাক্য যেহেতু নেগেটিভ হয়, সুতরাং হ্যাভ অথবা হ্যাজ এর সাথে কি যুক্ত থাকে বলেন তো? একটি নট, এনটি যুক্ত থাকে। তার মানে আমরা সহজভাবে এখন বুঝে নিব যে বাক্য আমাদের সঠিক আছে কিনা ভুল আছে। ইয়েট যুক্ত বাক্যটা বসে কোথায়? ইয়েট শেষে। ইয়েট বসে কোথায়? সেন্টেন্সের শেষে। অলরেডি বসে কোথায়? মাঝখানে। অলরেডি যুক্ত বাক্যটি হয় কি? পজিটিভ। ইয়েট যুক্ত বাক্যটি হয় নেগেটিভ। সো পজিটিভের জন্য হ্যাভ হ্যাজ এর সাথে নট দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু ইয়েট যদি থাকে তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে কি যুক্ত করতে হয়? নট যুক্ত করতে হয়। এখন আমরা সহজেই কিন্তু এই দুইটা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা পারবো। এবং দুইটাই বসে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রশ্ন যারা মনোযোগী আছেন এবার সবার কাছ থেকে আমি উত্তর চাই। এরকম প্রশ্ন আসতে পারে কারেকশন, CORRECTION, কারেকশন থেকে প্রশ্ন আসলে একটু কঠিন হয়। যেমন প্রশ্নের অপশনস দেওয়া থাকে 4টা, আপনাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে যে কোন সেন্টেন্সটা কারেক্ট আছে। তো সাপোজ এরকম আসলো, হি হ্যাজ অলরেডি ডান ইট, একটা প্রশ্ন এরকম আসলো। আরেকটাতে আসলো, হি অলরেডি হ্যাজ ডান ইট। একটাতে আসলো, হি has not done it yet। একটাতে আসলো A প্লাস C। এখন আপনাদের মধ্যে থেকে কারেকশনে করতে হবে যে কোন বাক্যগুটা কারেক্ট আছে, মানে রাইট ফর্ম আছে, ভার্বের ব্যবহার বা সঠিক আছে। তো বলেছি আগেই, এটা নিয়ে একটু ভাবেন এবং কারেকশন থেকে আমাকে উত্তর করার চেষ্টা করেন। উপরের ফরমেশনটা দেওয়া আছে, আমাকে একটু উত্তর করার চেষ্টা করেন। আমি সেই মোমেন্টে একটু পানি খেয়ে আসি।
দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জিয়া জব্বার আমাদেরকে উত্তর করেছেন, পুষ্পিতা দাস আমাদেরকে উত্তর করেছেন, মৌর্য চৌধুরী সুইটি আমাদেরকে উত্তর করেছেন হৃদয় সঠিক উত্তর দিয়েছেন, আমাদেরকে নাসিম, আমাদেরকে সানন্দা মেঘা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, আপনারা মনোযোগী আছেন এবং বুঝতেই পারছেন যে কি আছে হ্যাজ এবং ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তার মাঝখানে অলরেডি বসলেই সেটা কি আছে সঠিক। তো এ নাম্বার উত্তর সঠিক আছে, অলরেডিটা চলে আসছে হি এর পরে, তাই এটা ভুল আছে। হি হ্যাজ নট আছে, ডান আছে, ইট আছে, ইয়েট শেষে চলে গেছে, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের উত্তর চলে যাবে, সঠিক উত্তর হচ্ছে এ প্লাস সি, তার মানে আমাদের জন্য সঠিক উত্তর ছিল এটার জন্য কোনটা, ডি। এখন এরকম আপনাদের কাছে মনে হতে পারে অলরেডি, অল আর ই এ ডি ওয়াই, অলরেডি শি হ্যাজ ডান ইট, এই বাক্যটা তো ভাই সঠিক, কিন্তু কখনোই সঠিক না। মনে রাখবেন অলরেডি শব্দটা সবসময় হ্যাজ এবং ডানের কোথায় বসে, মাঝে বসবে, তাহলেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব সেটাই বলা হয়, যেটাতে রং কোনোভাবেই থাকা যাবে না। আর ইয়েট শব্দটা বসে কোথায় বলেন তো, ইয়েট শব্দটা বসে শুরুতে। তো একটি জায়গায় আরেকটি বই রেফারেন্স দিয়ে বলছি, এই জায়গাটায় আরেকটা কথা বলছে যে ইয়েট বাক্যের মাঝেও বসতে পারে, বাক্যের মাঝে বসতে পারে, কিন্তু তখন এই ইয়েট মানে তথাপি যেটাকে বোঝায়, এটা কিন্তু আর কি থাকে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে না, প্রেজেন্ট পারফেক্ট থাকে না। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট থাকে না, তখন এটা কি হয়ে যায় জানেন, এটা হয়ে যায় ইনফিনিটিভ। কি হয়ে যায়, ইনফিনিটিভ। আর আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট একটি ভার্ব, টু প্লাস ভার্ব, যেমন আই ইয়েট টু ডু ইট। এখানে দেখেন ইয়েট বসেছে কিন্তু মাঝে, এরপরে কিন্তু কি চলে আসছে, টু প্লাস ভার্ব। তো যদি ইয়েট কোনো বাক্যের মাঝে বসে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কি, আবার বলেন তো, ইনফিনিটিভ। তো আমরা ইয়েটের ব্যাপারে দুইটা জিনিস জানবো। ইয়েট যদি চলে যায় কোথায়, শেষে, তাহলে মনে রাখবেন সেটা কোন টেন্স আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সেটা আসছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু ইয়েট যদি হয় মাঝে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নাই, সেক্ষেত্রে হবে কি বলেন তো, ইয়েটের পরে আরেকটি ভার্ব আসবে এবং সেই ভার্বটা হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু অলরেডির জন্য এরকম কোনো নিয়ম নেই, শুধু অলরেডি কোথায় বসবে, হ্যাভ এবং হ্যাজের পরে এবং V3 কোথায়, মাঝে। তাহলে অলরেডির জন্য এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম, আর ইয়েটির জন্য শেষে বসলে বাক্যটি হবে কি বলেন তো, বাক্যটি হবে নেগেটিভ। এই জায়গাগুলো বারবার মনে রাখা এবং প্র্যাকটিসের জন্য বইটাই হলো ইংলিশ পাওয়ার বই, এবং এই বইটা আপনারা কি করে ফেলেন, সবাই কেনেন। এই বইটা যেভাবে আলোচনা করা আছে, আমি ঠিক যেভাবে পড়াই ঠিক সেভাবে আলোচনা করা আছে। কারো কি দেখতে কোনো কিছু অসুবিধা হচ্ছে? আই এম প্রেজেন্ট বলেছেন, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আমাদেরকে বলেছেন নন ইনফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, সবাই আমাদেরকে সঠিক উত্তর জানিয়েছেন এবং সবাই মনোযোগী আছেন, বুঝতে পারছি। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এখন, সেটা হলো আপনারা সবাই এই ব্যাপারটা নিয়ে অবগত আছেন, সেটা থেকে প্রশ্ন অনেক আগে এসেছিল কিন্তু এখনো আসতে পারে, বিফোর, আফটার। তো বিফোর আর আফটার এই দুইটা টেন্স ব্যবহৃত হয়, এটা কার অ্যাডভার্ব হিসেবে, পাস্ট পারফেক্ট। কার জন্য, পাস্ট পারফেক্ট মানে আমরা জানি কি বলেন তো, হ্যাড প্লাস ভার্বের V3। তো বিফোর শব্দটির অর্থ কি দেখেন, বিফোর মানে হলো বিফোর মানে আগে, আফটার মানে পরে। তো বিফোরের আগে হবে হচ্ছে হ্যাড প্লাস V3, মনে রাখবেন এটা বিফোর মানে আগে, সুতরাং আগে হবে, কারণ এটা কিন্তু বিফোর আর আফটারটা বসে পাস্ট পারফেক্ট। মনে রাখবেন পাস্ট পারফেক্টের জন্য যেহেতু বসে বিফোর আগে, সো বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট এবং পরে হবে পাস্ট ইনডিফিনাইট মানে V2, আমরা জানি সাবজেক্ট প্লাস V2। আর আফটারের জন্য, আফটার মানে কিন্তু পরে, আফটার মানে কি পরে, সো পরে হবে কি, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের V3, এবং তাহলে আফটারের আগে কি চলে আসবে, V2। তো এই জায়গাটাই একটু ডাইভার্স, মানে একটার বিপরীতে আরেকটা, কিন্তু মনে রাখা খুব সহজ, যেটা বসে পাস্ট পারফেক্ট টেন্সে এবং বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনাইট, আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, আগে হয় পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, এই জায়গা থেকে একটি প্রশ্ন আটকে গেছে।
আচ্ছা, সরি, আমাদের ক্লাসে মানে একটু নেটের প্রবলেম, সবাই আবার ইয়ে করেন, আবার রিভিউ করে আবার চলে আসেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছি জান্নাতুন নাহার বলেছেন রিটেন প্রবলেম বইটার প্রাইস কত রিটেন পাওয়ার। শারমিন আক্তার সাথী আমাদেরকে বলছেন ভাইয়া নেট প্রবলেম, ভাইয়া বেঁধে যাচ্ছে। আসলে একটু সমস্যা ছিল, সেটার জন্য মনে হয় বেঁধে গেছে। তো আপনারা একটু আমাকে দেখেন যে প্রশ্নটা লিখেছি, রহিম হ্যাড কাম বিফোর দ্য ট্রেন লিভ, রহিম হ্যাজ কাম বিফোর দ্য ট্রেন লেফট। এটা কিন্তু একটু ভেবে প্রশ্নটা করেছে স্যার, যেন আপনার মাথাটাকে কী করতে হয়, একটু খাটাতে হয়। হ্যাঁ, তো আপনার একটু খাটান মাথাটাকে এবং তারপরে আপনার এটার উত্তর করে দেন আমাকে। যে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই জয়েন্ট এখনও আছেন, যারাই শেষ পর্যন্ত থাকবেন বলছি, তারা কিন্তু তাদের কিন্তু যে খুব ভালো একটা ব্যাপার থাকবে, মানে থাকার ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, মানে শেষ পর্যন্ত থাকা। আমি যেটা বলি যে যারা আমাদের কোচিংয়ে যারা ভর্তি গত বছর ছিল, তো আমি দেখেছি শেষের বেঞ্চের যে যারা যাদের যে মুখগুলি, তাদেরকে না আমি দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বা তারা কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গেলেই ভাই আমাকে চিনতে পেরেছেন, আমি আপনার ক্লাসে ছিলাম। এবং তখন আমার মনে পড়ে যে শেষ সময়ের মডেল টেস্ট পরীক্ষাগুলি থেকে শুরু করে তারা ছিল আমাদের সাথে। সো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে লেগে থাকা, হ্যাঁ, কাজ করে যাওয়া, এই ব্যাপারটা খুব জরুরি। কাজ করে যাওয়া এবং নিজেকে ওই জায়গাটার জন্য একটা সঠিক প্রস্তুতি নেওয়া। আমাদেরকে অনেকেই উত্তর করছেন, আমরা দেখতে পাচ্ছি যে রিফা আমাদেরকে উত্তর করেছেন, জুই আক্তার, সবার নাম নিয়ে নিব অ্যাটেন্ডেন্সের মতো করেই, আমি একটু সবার কমেন্ট চাই এটাতে। কামরুল ইসলাম আমাদেরকে উত্তর করেছেন, আমাদেরকে উত্তর করেছেন মহিউদ্দিন, আমাদেরকে উত্তর করেছেন পুষ্পিতা, আমাদেরকে উত্তর করেছেন মহিউদ্দিন, আতিক আমাদেরকে উত্তর করেছেন, আমাদেরকে উত্তর করেছেন হৃদয়, আমাদেরকে উত্তর করেছেন মহিউদ্দিন, আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছি শিমলা, মনির উত্তর করেছেন, রিয়া খান আমাদেরকে উত্তর করেছেন এই মোমেন্টে, দেখতে পাচ্ছি আমাদেরকে হৃদয় আমাদেরকে উত্তর করেছেন, জিয়া জাব্বার আমাদেরকে উত্তর করেছেন, জান্নাতুন আমাদেরকে উত্তর করেছেন, তারপরে আমাদেরকে উত্তর করেছেন হৃদয়, আমাদেরকে উত্তর করেছেন শম্পা, হ্যাড কাম অ্যান্ড লেফট কত বলেছেন, শাকিল খান আমাদেরকে উত্তর দিয়েছেন ভুল উত্তর, হোসাইন সাকিব, সাকিব এখন ভুল করলেও পরে শিখে নিয়ে ভালো করবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছি মমতা, মমতা মমতা আহসান মহুয়া, খুব সুন্দর নাম। নীলিমা চৌধুরী আমাদেরকে উত্তর করেছেন, আল কোরেশি আরশ আমাদের খুব সুন্দর নাম, আমাদেরকে উত্তর করেছেন আহ ওকে, আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছেন জামিমা জাবিন, আমাদেরকে ফারজানা আক্তার মারুফা উত্তর করেছেন, সাবা আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছেন, আমাদেরকে উত্তর করেছেন মাসুম। সবার নাম নিয়ে নিচ্ছি শেষ সময়, কারণ এটা হয়তো লাস্ট কমেন্ট পড়া হবে। বিল্লাল হোসাইন আমাদেরকে উত্তর করেছেন, আমাদেরকে উত্তর করেছেন আফজাল হোসাইন, 10 বার উত্তর দিলাম আফজাল বলেছে। আমাদেরকে উত্তর করেছেন আবদুল্লাহ আল মামুন। আপনারা সবাই সবার শেয়ার থেকে এটা শেয়ার করে দিলে অনেক অনেকে এটা দেখতে পাবে এবং এই প্ল্যাটফর্ম আসতে পারে। আপনারা জানেন যাদের আজকে প্রথম দিকের ক্লাস, আমরা অনেকগুলি ক্লাসই নিয়ে নিয়েছি, আমরা আরও কয়েকটা ক্লাস নিব। আমাদের মোটামুটি কোর্সের মোটামুটি একটা মানে একটা সমাপ্তির একটা দ্বার প্রান্তেই আমরা আছি। তো আমরা আরও কিছু টপিকস পড়বো এবং রিটেন অংশ নিয়ে আরও কয়েকটা ক্লাস নিয়ে আমাদের কোর্সটা মোটামুটিভাবে আমরা কমপ্লিট করবো। এর মধ্যে আমরা আপনাদের জন্য যে মেসেজ সেটা হলো যে আপনারা যারা দুর্বল আছেন, যারা মনে করছেন যে এখনও, তারা আমাদের সাথে অবশ্যই জয়েন্ট হয়ে যান আমাদের এখানে। আর এখানে আপনারা জানেন যে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতেই, আপনারা এখানে ক্লাস করতে পারছেন। এই বছর যেহেতু করোনা ভাইরাস আমাদের যে একটা ইকোনমিক বলেন, প্রেজেন্ট সিচুয়েশন বলে, সব দিক থেকে যেহেতু আমাদেরকে কী করেছে, ডাউন করেছে, বাট আমাদের নলেজটা যেন ডাউন না হয়ে যায়। হ্যাঁ, নলেজ ডাউন হয়ে গেলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। আপনি মনে রাখবেন যে একটি মানুষের অর্থ সম্পদ সব কিছু কেড়ে নিলে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু আত্মমর্যাদা, তার জ্ঞান, তার ঐতিহ্য, এটা কেড়ে নিলে কিন্তু সে আর দাঁড়ায় থাকতে ইচ্ছা করে না, তার মরে যেতে ইচ্ছা করে। তো আপনার আত্মসম্মান, আপনি একজন স্টুডেন্ট, আপনার আইডেন্টিটি এখন কিন্তু ডায়াসফোরিক স্টুডেন্টের মতো আপনি আছেন, কোনো আইডেন্টিটি আপনার নেই। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছেন, এখন পর্যন্ত আপনার কোনো আইডেন্টিটি আপনি তৈরি করতে পারছেন না, বা ইন্টারমিডিয়েট পরীক্ষা বলছে, ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়ে যাবে, তারপরে আপনি কিন্তু যদি চান্স না পান, আর সেকেন্ড টাইম হয়ে গেলে তো খুবই বিপদ। সো আইডেন্টিটি তৈরি করতে হবে। এর মধ্যে আবার ঝামেলা আছে, আপনি কি ঢাকার আইডেন্টিটি নেবেন নাকি জাহাঙ্গীরনগরের
নাকি ন্যাশনাল ইউনিভার্সিটির, নাকি কোনো প্রাইভেট ইউনিভার্সিটির। সো আইডেন্টিটি মেকটা মানে একটা মানুষের অর্থ সম্পদের থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো তার আইডেন্টিটি। হ্যাঁ, তো আইডেন্টিটি ক্রাইসিসে মানুষ যখন ভোগে তখন সেই মানুষদের আর কোনো জাত থাকে না, তার নিজের কোনো সম্ভ্রান্ত থাকে না, তার নিজের কোনো আত্মমর্যাদা থাকে না। এই জন্য মানুষের আত্মমর্যাদা যদি না থাকে তাহলে কিন্তু তার আর কি করতে ইচ্ছা করে না, বেঁচে থাকতে ইচ্ছা করে না, তখন তার খুব খারাপ লাগে। সো এই জন্য যে ব্যাপারটা বলবো যে আত্মমর্যাদার জায়গা তৈরি করতে হবে। সেকেন্ড টাইম হয়ে গেলে মনে হবে যে আমি গাধা, মনে হয় আমার মনে হয় যে ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে না, চারিদিক থেকে আসলে ব্লেমটা কিন্তু আপনার নিজের, কেন আপনি ওইটা হবেন। সো বি কেয়ারফুল অ্যান্ড আজ থেকে শুরু করে দেন আপনার বেস্ট প্রস্তুতিটা। ইংলিশ ফার্স্ট পেপার নিব ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাস করব। আচ্ছা, আমাদেরকে কে কমেন্ট করছেন আল্লাহ পাকি জানে। এখানে আবার কমেন্ট করছেন নেক্সট ক্লাস কবে হবে। নেক্সট ক্লাস আমি বলে দেই ইংরেজি ক্লাসের শিডিউলটা। সো এটা এই প্রশ্নটার জন্য যেটা উত্তর সেটা বলি। দেখেন রহিম, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট। সো হ্যাড প্লাস V3, আমরা জানি হ্যাড প্লাস V3 এটাতে আছে, ঠিক আছে, কিন্তু এখানে হবে V2। তো এখানে V2 নাই, এখানে V2 না থাকার কারণে এ নাম্বার উত্তর নিতে পারলাম না। এখানে দেখেন হ্যাজ আছে, তাই আমরা এটা সহজে কেটে দিলাম। এখানে হ্যাড আছে, এখানে কেম আছে, কেম কিন্তু ভার্বের কোন ফর্ম, V3 না V2, তাই আমরা এটা কেটে দিলাম। এখানে হ্যাড আছে, এখানে V3 আছে এবং এখানে V2 আছে। এখানে V2, এখানে V3 এবং এখানে হ্যাড। তো আমার মাথাটাকে কিভাবে খাটাতে হবে সম্পূর্ণটাই আমি ঠিক সঠিক আছে কিনা সেই জায়গাটা। সো এটার জন্য উত্তর হবে রহিম হ্যাড কাম বিফোর দ্য ট্রেন লেফট। তো নেক্সট ক্লাসটা আমাদের হবে আগামী বৃহস্পতিবার। কিবার হবে? আগামী বৃহস্পতিবার। এবং আপনাদের এক্সাম ব্যাচ শুরু হবে। আপনাদের যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে আপনাদের এক্সাম ব্যাচ শুরু হবে। কিন্তু তার আগে আমি আপনাদের একটা ছোট্ট টেস্ট নিতে চাই। আমি নিতে চেয়েছিলাম, বাট আমি একটু ফিজিক্যাল অসুস্থতার কারণে নিতে পারিনি। এই ছিল আমাদের আজকের পুরো ক্লাস। তো আমরা বলেছিলাম ভার্ব, এই ভার্বের পুরো চ্যাপ্টারের নামকে বলা হয় ভার্বাল। এবং এই ভার্বাল থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ ছাড়াও, এবং গুচ্ছতে তো অবশ্যই একটি প্রশ্ন আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমি আপনাদেরকে পড়িয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেখান থেকে আমি প্রশ্ন করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে আপনাদের প্রশ্ন হবে নেক্সট এক্সাম ভার্বালস। আমি এটা পড়েছিলাম এবং নেক্সট ডেতে এটার এক্সাম হবে। কিবার সেটা? নেক্সট ডে ক্লাস হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার কয়টায় ক্লাস হয়? বৃহস্পতিবার রাত 8টায়। বৃহস্পতিবার রাত 8টায় ক্লাস। বৃহস্পতিবার রাত 8টায় আপনাদের সাথে যেটা হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আমি পড়াইছি আপনাদেরকে। আপনাদের সাথে আমার যে ব্যাপারটা নিয়ে কথা হয়েছে আজকে যেটা হলো সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এখান থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমরা দেখব, তখন যাচাই করা যাবে যে আপনারা কতটা পারেন। এর পরবর্তীতে আমরা আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো পার্টস অফ স্পিচের ভেতর থেকে আমরা আলোচনা করেছিলাম নাউন, আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ, আমরা আলোচনা করেছিলাম অ্যাডভার্ব, ঠিক আছে, আমরা আলোচনা করেছিলাম সাবজাংটিভ, আমরা যে বিষয়টি নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম সেটি হলো টাইপস অফ ভার্বের কি আলোচনা করেছিলাম? টাইপস। এর ভেতর থেকে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। তো এই যে যতগুলো টপিকস লেখা হলো এর সাথে যেটা পরীক্ষায় থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের যত প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে তার GROUP গ্রুপ ভার্ব এবং প্রেপোজিশনের উপরে 10 মার্কস। আর এই সবগুলো জায়গা থেকে গ্রামারের এখান থেকে থাকবে 40 মার্কস। এই টোটাল 50 মার্কসের একটি পরীক্ষা আপনাদের জন্য আগামী বৃহস্পতিবার রাত 8টায়। সবার সাথে দেখা হবে এই টপিকস এবং এই হচ্ছে ভক্যাবের টপিকস, এটা হচ্ছে ভক্যাব, এই টপিক্সের উপরে
আপনারা দেখতে চাই, তখন আপনারা কে কোন মেজারমেন্টে আছেন, কার কতটুকু নলেজে আছেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো দলে থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবসময় সচেষ্ট থাকবেন এবং নিজে কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজেকে এই গুচ্ছ বলেন বিভিন্ন টেনশন থেকে, নিজেকে অ্যাংজাইটি থেকে দূরে রেখে টেবিল চেয়ারে বেশি থাকার চেষ্টা করবেন সবাই। সে পর্যন্ত ভালো থাকেন। শেষ সময়ের কিছু কমেন্ট পড়ে আমি বিদায় নিয়ে নিতে চাই। আমাদেরকে নীলিমা বলছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত ভালো লাগলো ক্লাসটা করে। আসসালামু আলাইকুম ভাই। শেষ সময় ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে জানাচ্ছেন যে ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভাইয়া। আমাদেরকে বলছে থ্যাংক ইউ ভাইয়া। জাবির ইংরেজির নাম নিয়ে কিছু বলেন। জাবির ইংরেজির জন্য আমাদের ক্লাইম্যাক্সের প্ল্যাটফর্ম যেটা আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন প্লিজ। জাবির ইংরেজি অনেকটাই আলাদা এবং সেখানে লিটারেচার বা এই ধরনের। থ্যাঙ্কস ভাইয়া। আমাদেরকে জানাচ্ছেন আতিক। এই সময় যাদের নাম নিয়ে নিব তারা আমাদের সাথে সবসময় থাকেন এরকমই মনে হচ্ছে। আমরা দেখছি হৃদয় মালিক আমাদের সাথে আছেন, ইমন বিশ্বাস আছেন, হোসাইন সাকিব, জুই আক্তার প্রথম থেকে আছেন উনি, পুষ্পিতা দাস প্রথম থেকেই আছেন আমাদের সাথে, শিমুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, জেসি জাহান ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে, দেখছি মুন্না ফারজান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, জান্নাতুন নাহার। আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং ওয়েলকাম জানাচ্ছি। এবং এই ওয়েলকামটাই শেষ ওয়েলকাম না, শেষ ওয়েলকামটা থাকবে যখন আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয় বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যখন পৌঁছাতে পারবেন, তখন আপনাদের জন্য একটা মোস্ট ওয়েলকাম থাকবে। থ্যাংকস এ লট, থ্যাংকস ডিয়ার ভাইয়া, থ্যাংকস ভাইয়া জানাচ্ছেন আমাদেরকে রকি, আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন খাদিজা রুনা, আমাদেরকে জানিয়েছেন নাসিম ইসলাম, তারিন ভুইয়া আমাদেরকে জানিয়েছেন, আফজাল হোসাইন, রাকিবুল হোসাইন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন সাব্বির মিয়া, রবিউল ইসলাম, নাসিম ইসলাম, মারুফা আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ। আচ্ছা, রোকেয়া আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদেরকে শাহিদ রহমান জানিয়েছেন। জানিয়ে যে এটা শেষ হবে না এই ধন্যবাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে হলেও ডেটা খরচ করে আমাদের সাথে আছেন। আর আমাদেরকে তো অবশ্যই শুধুমাত্র অনারটা দিবেন স্বপ্ন পূরণকে, যে আমরা আমাদের শুধু ডেটাই না, মানসিক শারীরিক সকল পরিশ্রম দিয়ে চাই শুধুমাত্র আপনারা আপনাদের স্বপ্নে পৌঁছান, আপনাদের স্বপ্নে পৌঁছায় যান, কোনো স্বার্থ না। যখনই কোনো জায়গায় ইকোনমিক্যাল কোনো পারপাস না আসে তখন মনে রাখবেন যে তারা কিন্তু চায় যে আপনাদের মঙ্গল। হ্যাঁ, সো আমরা যেটা চেষ্টা করেছি বেসিক্যালি, আমি সহ লিমন ভাইয়া সহ আপনাদের অন্যান্য যে শাহিন ভাইয়া আছে, আমাদের মূল প্রচেষ্টাটাই হলো যে এই প্ল্যাটফর্ম থেকে আপনারা একটা বৃহৎ অংশ, এবং আমি দেখতে পাই যে আমাদের এখানে প্রায় 10,000 ভিউ হয়, এটা 10,000 মিনিমাম। হ্যাঁ, কোনো সময় 30-35 হাজারও ভিউ হয়। তো স্টুডেন্ট কিন্তু 10,000, এর মধ্যে থেকে আমার চাই যে অন্তত এই লাইভে আমি দেখতে পাই 500-600 এরা কিন্তু মনোযোগী। তো এই 500-600 যেন বিশ্ববিদ্যালয়গুলিতে থাকে, এই ব্যাপারটা থাকলেই আমার সবচেয়ে তুষ্টির ব্যাপারটা থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো দলে থাকবেন। আল্লাহ হাফেজ।